মাঠ জুড়ে রোদে শুকাতে দেওয়া ধানগুলো আচমকাই ঝড়ো হয়ে ছড়িয়ে ছিটিয়ে একাকার হয়ে উঠল। নীলিমা জুড়ে দেখা মিলল ধূসর বর্ণের মেঘদলের। সপ্তাহ জুড়ে চলমান তীব্র তাপদাহ বিলীন হয়ে হঠাৎ ধরণীতে ভূপাতিত হলো কালবৈশাখী ঝড়। তৎক্ষণাৎ হাতের কাজ ফেলে কর্তাদের সঙ্গে মাঠের ধান ঘরে তুলতে বাড়ির গৃহিণীরাও ছুটল। ভয়ঙ্কর শব্দে গর্জে উঠল আকাশ। কিছু কিছু জমিতে এখনো ধান কাটা বাকি। মজুরেরা দ্রুত হাত চালালো। রাস্তার মেলে দেওয়া খড়কুটো তুলে পুরুষেরা নেমে পড়ল মাজা তৈরির কাজে। তবে এত কিছুর মধ্যেও অল্প বয়সী ছেলে মেয়েদের যেন তাতে কিছুই যায় আসে না। তাদের লোভাত দৃষ্টি শুধু কাজ ভর্তি কাঁচা আমের উপর। বাতাসের তেরে মাটিতে পড়লে যেন শিকারি পাখির মতো লুফে নেবে তা। নাজির শাহ বসে আছে বটগাছের নিচে, হাতে ধরা পুরনো আমলের রেডিও থেকে ভেসে আসছে ঝড়ের পূর্বাভাস। খবরের মাঝখানে ঝট করে রেডিওর শব্দ থেমে গেল। ব্যাটারি শেষ নাকি বাতাসে বেতার তরঙ্গ উধাও তা বোঝা গেল না, কিন্তু তাতে নাজিরের ভাবনায় রেশ কাটল না। মহুয়ার গানের এক চিলতিতে সুর মস্তিষ্ক জুড়ে ভাসতে লাগলো। ধীরে ধীরে ঠোঁটের ডগায় উঠে এলো সেই গান। পুবেতে বন্দনা করলাম পুবের ভানুস্বর, একদিনে উদয় করে ভানু চৌধুরীর বৎসর। দক্ষিণে বন্দনা গো করলাম ক্ষীর নদী সাগর, যেখানে বনিযোজি করে চান্দ সদাগর। উত্তরে বন্দনা গো করলাম কৈলাস পর্বত, যেখানে পড়িয়া গো আছে আলীর মালামের পাথর। এক ফোঁটা দুই ফোঁটা করে বৃষ্টি পড়ছে এখন। দূরের কোনো গৃহস্থলে বাড়ি থেকে ভেসে আসছে হাঁসের প্যাক প্যাক শব্দ। আকাশের গর্জন তালে তালে গর্জে উঠছে গোয়ালের গরু। হাম্বা হাম্বা শব্দে চট করে উঠে দাঁড়ালো নাজির। দুধ দোয়াতে আজ ভুলে গিয়েছে বেচারা। তখনই পথে দেখা হলো সেলিম মোল্লার সঙ্গে। বয়স্কদের চামড়া ভেদ করে হাড়গোড় যেন বেরিয়ে আসতে চাইছে। হন্তদন্ত পা ফেলে যেতে যেতে বলল, ধানের কাম কত দূর নাজির? এত শান্ত হইয়াও ঘুরা বেড়াইতেছ কেমনে? পুরোপুরি শেষ হয় নাই। প্রথম দফা শেষ কইরা দ্বিতীয় দফাটা আজ সকালে কাটা শেষ করেছি। এর মধ্যে ঝড় তুফান শুরু, আর আমারটা কালকা সিদ্ধ করছি মাত্র, পুরাপুরি শুকাই নাই। কি করি কত? আর 2টা দিন রোদে দিলেই তো হইতো। সে আশা ভুইলা যান চাচা। খবরে শুনলাম নতুন ঘূর্ণিঝড় আসতেছে। এমন তুফান আগামী কয়দিন চলতেই থাকবে। চিন্তার রেখা ফুটে উঠল সেলিম মোল্লার মুখমণ্ডলে। ওনার সঙ্গে কথা শেষ করে নিজের পথ ধরল নাজির। বাড়ি ফেরার ভীষণ তাড়া। মধ্যপাড়ায় মাঠের পাশ ঘেঁষে ডালপালা ছড়িয়ে দাঁড়িয়ে আছে একটি ছায়া ঘেরা ফজলি আম গাছ। হাওয়ার ভারে ডাল থেকে ঝরে পড়া কাঁচা আমগুলো আগে থেকে কুড়িয়ে নিয়ে গেছে পাড়ার ছেলে মেয়েরা। মিছরি আর সুজাতা সেখানেই পৌঁছাতে পৌঁছাতে একটু দেরি হলো। চারদিকে খুঁজেও আম না পেয়ে হতাশ দৃষ্টিতে তাকালো গাছের ডালে। মুখ ভার করে বলল, দেখলি তো, সব আম বিচুগুলো নিয়ে গেছে। আমাদের আরও আগে আসা উচিত ছিল। আচ্ছা, তুই গাছে উঠতে পারিস? সুজাতা দুদিকে মাথা নাড়ল। না, তুমি ওঠো। আপা জানলে বকবে। ছোট চাচ্চুও পারি, ডেকে আনবো? থাক, দরকার নেই, বাড়ি চল। আম্বর তো খাবো না। উত্তর দিল না মিছরি। তখনই আচমকা কোথা থেকে যেন ছুটে এসে একছড়া আম বরাবর লাগলো শুকনো মাটির শক্ত খণ্ড। নিশানা ঠিক থাকায় মুহূর্তে শূন্য থেকে মাটিতে আছড়ে পড়ল কয়েক জোড়া কাঁচা আম ফজলি। তা দেখে মিছরির চোখ জোড়া চকচক করে উঠল। এগিয়ে যায় সেগুলো তুলতে, কিন্তু তার আগে কোথা থেকে এসে আম দুটো ছো মেরে হাতে তুলে নেয় নাজির। বাড়িতে আম গাছ নাই? ঝড় তুফানের মধ্যে বাইরে ঘোরাফির কেন? কোনটি বিদ্রুপ ঝরে পড়ল যেন। সুজাতা দৌড়ে লুকিয়ে পড়ল ফুপুর পেছনে। নাজির একটা আম নিজের কাছে রেখে বাকিগুলো বাড়িয়ে দিল মিছরির দিকে। মিছরি ধরল না তা। নাজির ভ্রু কুচকাল। সুজাতার উদ্দেশ্যে বিরক্ত কণ্ঠে বলল, তগো বাড়িতে কি চুলা আলাদা হইয়া গেছে রে সুজাতা? আলাদা খাস তোরা? ফুপুর পেছন থেকে আর বের হলো না সুজাতা। ওখান থেকে উত্তর দিল, না তো, সবাই একসঙ্গেই খাই। তাহলে তগো দুইটার অবস্থা আলাদা কেন? তুই পাটকাঠি আর তোর ফুপু একেবারে বটগাছ। কোন চাইলের ভাত খাই তোর ফুপু? আমারেও ক, আমিও খাইয়া একটু মোটা হই। সুজাতা হেসে দিল। বাচ্চা হলেও পাকা বুড়ি একটা। কিন্তু মিছরির মোটেও হাসি পেল না। তার রাগ হলো। লোকটা সপ্তাহখানেক আগে কয়েকটা বেগুন তোলার কারণে তাকে চোর উপাধি দিয়েছিল, আজ আবার তাকে মোটা বলে অপমান করছে। কত বড় সাহস! ভাইয়ের কথা তবে ঠিক, শাহবংশীর পুরুষেরা এক একটা বেয়াদব, অমানুষ। তাই নীরবে চলে যাওয়ার উদ্দেশ্যে সামনে পা বাড়ালো সে। কিন্তু নাজির চুপ থাকলো না। এইটুকু মেয়ে তাকে অবজ্ঞা করছে, ভারী লজ্জার ব্যাপার। তাই জোরপূর্বক হাতের মধ্যে আমগুলো গুজে দিয়ে বলল, এই মিছরি নামটা কেড়াই রাখছে? এরা কোনো নাম হইল? মিছরি এবার মুখ খুলল। কেন? সুন্দর নাম হয়তো। সুন্দর না? মিছরি তো মানুষ খাই, একদম সুন্দর না। মিছরি তো মানুষ খাই, তোর কি খাওয়া যায়? তা তুই কোন মিছরি?
তাল মিছরি নাকি আখের মিছরি? সুজাতা ঝট করে উত্তর দিল, তাল মিছরি। নাজির সামান্য হাসলো, বলল, এবার সোজা বাড়িতে যা, নইলে ঠাটা কিন্তু দুইটার মাথার উপর পড়বো, তখন আর বিয়া হইব না। কথা শেষ করে যেতে গিয়েও ফিরে এলো। কিছু একটা মনে করার ভঙ্গিতে বলল, কয়দিন আগে যে আমাদের লইয়া ভয়ঙ্কর মস্করা করছে, এরা তো সেই ফুপু না রে সুজাতা? এই ভয়টাই যেন এতক্ষণ পাচ্ছিল ছোট্ট মেয়েটা। শক্ত করে ধরে রাখলো ফুপুর ওড়না। উত্তরের অপেক্ষায় নাজির তাকিয়ে আছে তার দিকে। মিছরি কিছু বুঝতে না পেরে সরল কণ্ঠে বলল, নাম নিয়ে মজা করেছি, কবে কখন? আমি তো আপনাকে দেখলাম ওই 1 সপ্তাহ আগে, ওই যে খেতে। আবার মিছা কথা? আলবাত কইছস, তুই কইছস। সালিশের দিন এই মাঠে দাঁড়াইয়া কইছস। সুজাতা আমারা কইছে। মিছরি দীর্ঘশ্বাস ফেলল। এই সুজাতা তাকে একটুও শান্তি দেয় না। নিজে অন্যায় করে সব জায়গায় ফাঁসিয়ে দেয় ফুপুকে। অথচ সেদিন সে গ্রামেই ছিল না, ফিরেছিল রাতে। দুদিকে মাথা নাড়িয়ে কথাটা জানিয়ে বলল, ভয়ে সুজাতা মিথ্যা বলেছে। মাঝে মধ্যে ও এমন করে। মেজাজ চটে গেল নাজিরের। ইচ্ছে করলো ফাজিল পিচ্চিটাকে দুঘা দিয়ে গাল লাল করে দিতে, কিন্তু ইচ্ছেটা এই মুহূর্তের জন্য দমিয়ে রাখলো। আকাশের অবস্থা ভালো নয়। দৃষ্টি দিয়েই শাসিয়ে বিড়বিড় করলো। তারপর দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সামলে নিয়ে মিছরির দিকে আরেকটু এগিয়ে ফিসফিস করে বলল, তাল মিছরি খাইতে আমার খুব ভাল লাগে। বলে সে নিজ রাস্তায় নিজ গন্তব্যে অগ্রসর হলো। মিছরি এক পলক তাকিয়ে দেখলো সেদিকে, বিড়বিড় করে বলল, লোকটা আস্ত বেয়াদব। সুজাতা হাত থেকে কেড়ে নিল আমগুলো, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে লোভাতুর কণ্ঠে বলল, তাড়াতাড়ি বাড়ি চলো ফুপু, একেবারে চটকে চটকে মাখবো, যেন অনেক ঝোল হয়। তোকে একটুও দেবো না। তুই ফের আমার নামে মিথ্যা কথা বলেছিস। তাও ওই লোকটাকে। উত্তর দিল না সুজাতা। আসল কথাটা বললে নির্ঘাত ওই লোকটার কাছে মার খেতে হতো। তাই তো বাচ্চার জন্য ফুপুর নাম নিয়েছিল সে। বড় বোন থাকলে কি আর ফুপুর নাম নিত? মিছরি আর কিছু বলল না। হাওয়ার তেজ বাড়ছে, গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে। তাই হঠাৎ হলো বাড়ির পথে। আজ মাস্টার বাড়িতে রোজগার চেয়ে ব্যস্ততা কিছুটা বেশি। হঠাৎ আসা ঝড়ে সবকিছু গোছগাছ করে ঘরে আনতে আনতে ক্লান্ত সকলে। পিতা নজরুল আলমের তত্ত্বাবধানে ফাহমিদার বিয়ের কথাবার্তা চলছে। সেই জন্যই বাড়ির ভেতরে ছড়িয়ে পড়েছে উৎসবের গন্ধ। আজ ঘটক আসার কথা ছিল, কিন্তু আকস্মিক ঝড়ের তাণ্ডবে তার আগমনের আশা ছেড়ে দিল সকলে। সুজাতার সঙ্গে বাড়ি ফিরে প্রথমে রান্নাঘর থেকে বটি নিয়ে বারান্দায় বসলো মিছরি। আমগুলো ছিলে কুচি কুচি করে কাটলো। একে একে মেশালো কুচি করে কেটে রাখা কাঁচা মরিচ, সদ্য পোড়ানো শুকনো মরিচ গুঁড়া, লবণ আর সামান্য চিনি। তারপর চটকে চটকে তা মাখলো। সে মাখা দেখেই জিভে পানি চলে এলো সুজাতার। মিছরি অল্প একটু তার দিকে বাড়ি দিয়ে দিল, চেখে দেখতো কেমন হয়েছে। পরনের হাঁটু সমান ফ্রকে হাতটা মুছে ডলে মুছল সুজাতা। ফুপুর দেওয়া আম মাখা তালুতে নিয়ে জিভ দিয়ে পুরোটুকু মুখে ঢুকিয়েই চোখ বুঝল আবেশে। মুহূর্তে শরীরটা ছাড়া দিয়ে উঠল। সন্তুষ্ট কণ্ঠে বলল, অনেক মজা ফুপু। আরো ঝাল লাগবে? না, ঠিক হয়ে আছে। যা তাহলে কাঁঠাল পাতা নিয়ে আয়, কলপার থেকে ধুয়ে আনিস কিন্তু। সঙ্গে সঙ্গে দৌড়ালো সুজাতা। বাড়ির ওঠানোর পাশে মোটা একটা কাঁঠাল গাছ তাদের। সেই কাঁঠাল পাড়ের নিচু ডাল থেকে বেশ কতক পাতা ছেড়ে কলপার থেকে ধুয়ে আনলো সে। পরের কাজটা করলো মিছরি। দক্ষ হাতে তা পেঁচিয়ে বাড়ির বাটির মতো তৈরি করে একে একে পরিমাপ করে বাড়লো আম মাখা। পরিবেশকের মতো সুজাতা ছুটে গিয়ে সবাইকে দিয়ে এলো আম মাখা। প্রথমে নিজের মা জেসমিন, দাদি, ছোট দাদি, বাপের দাদি সহ বাড়ির বাকি ফুপু এবং চাচিকে। মিছরি গিয়ে বসলো ফাহমিদার ঘরে। তার পিছু পিছু ছুটে এলো চাচাতো ভাই সুজনের ছেলে সিফাতু, যে সুজাতার ছোট। সদ্য ঘুম থেকে উঠেছে বোধহয়। ফোলা ফোলা চোখে তাকিয়ে হাত বাড়িয়ে বলল, আমিও খাবো, দাও। মিছরি দিল না তার হাতে, আবার নাও করলো না। পাছে কান্না করলে। এই বিচ্ছু কান্না থামানো ভীষণ কঠিন একটা কাজ। তবে ভর্তার ঝাল হয়েছে, যা এর পক্ষে সহ্য করা অসম্ভব। তাই ছোট্ট এক টুকরো শুধু জিভে ছড়ালো। তাতে চোখ মুখ কুচকে নিল সিফাত। ও করতে করতে বলল, ডাল ডাল। আরও খাবি? উত্তর দিল না সে, বরং দৌড়ে বেরিয়ে গেল ঘর থেকে। ফাহমিদা শুধু সেসব চেয়ে চেয়ে দেখলো, কিন্তু কোনো প্রতিক্রিয়া করলো না। অন্য সময়ের মতো তার বিছানায় এসে খাওয়ার অপরাধে ধমকও দিল না। হাতের বাটিটা চাচাতো বোনের দিকে এগিয়ে দিল মিছরি। বলল, তোমাকে নাকি বিয়ে দিয়ে দেবে ছোট আপা? বয়স হয়েছে, দিবেই তো। শুনেছি তোমার নাকি কারোর সঙ্গে প্রেম চলে। সে ছেলে কি এ বাড়ি থেকে ধরাও খেয়েছে নাকি? কে কইছে তোকে? নাজির শাহ? তেতে উঠল ফাহমিদা। সরল মুখখানি থেকে উপচে পড়ছে রাগ। মিছরি ভয় পেল না। নিজের মতো ভর্তা খেতে খেতে বলল, সে আবার কে? আমি কি চিনি? পাশের বাড়ির মানিক চাচার মা আমাদের দাদির সঙ্গে গল্প করছিল, তখনই শুনেছি। কিছুটা শান্ত হলো ফাহমিদা। নীরবতা পালন করলো বেশ কিছুক্ষণ। তারপর সজাগ কণ্ঠে বলল, শাহবংশের লোকে আমাকে বাপ দাদার বহু বছরের শত্রুতা। তাই সত্য জানতে পারলে হয়তো আবাই আমারে মাইরাই ফেলবো, কুরুক্ষেত্র বাঁধাইয়া যাব। কিন্তু মানব না।
কেউ মানব না। ঘটনা তাহলে সত্য? অবাক হলো মিছরি। আংশিক সত্য। পারভেজ বহুদিন ধরে আমার পিছনে পড়ে আসছিল। ওর পাগলামিতে একসময় আমিও সাড়া দিই। সেদিন রাইতেও আমার সাথেই। থেমে গেল ফাহমিদা। মিছরি মনোযোগ দিয়ে তা শুনল। তবে কতটুকু বুঝলো সে জানে। কে জানে? এইসব বিষয়ে সে অনভিজ্ঞ বলেই চলে। সদ্য কৈশোরে পা দিয়েছে। আধবেলা তো বাচ্চাদের সঙ্গে খেলতেই তার চাই। বাকি সময়টুকু লেখাপড়াই। তবুও সে বলল, তাহলে কি করবে এখন? ঘটকের নিয়ে আসা পাত্রকে বিয়ে করে নেবে? তাছাড়া আর উপায় কি? থাক, দুঃখ পেও না। শোন মিছরি, একথা কারো কাছে যাতে না যাই। কি করলাম বুঝছস? সুতোটা দৌড়ে এলো ঘরে। বাটির তোলায় অবশিষ্ট 2 টুকরো আম আর একটু ঝোল দেখে অবাক হয়ে বলল, তুমি সব খেয়ে নিলে ফুপো? তাহলে আমি কি খাবো এখন? তোকে না দিয়ে এলাম। ওইটুকুন তুমি বেশি খেয়েছো তো। বানিয়েছে কি? যে বানাবে সে বেশি খায়। তুই ছোট মানুষ, কম কম খাবি। ঠোঁট উল্টালো সুতোটা। ভ্যা করে কেঁদে দিবে বলে নাক টেনে যেতে যেতে বলল, এই জন্যই তুমি আলুর বস্তা। সব একাই খেয়ে নাও। কি বললি? এত বড় কথা? আজ তোর একদিন কি আমার একদিন? সুজোতা কাঁদতে কাঁদতে দৌড়ালো। মিছরি এঁটো বাটিটা বিছানায় ফেলে রেখেই ভাতিজির পিছু পিছু ছুটল। তা দেখে দীর্ঘশ্বাস পেল ফাহমিদা। এরা আর এমুখেও হবে বলে মনে হয় না। এ বাড়ি তাকেই সরাতে হবে। সন্ধ্যা পর্যন্ত তর্জন গর্জনের পর ঝুমঝুমিয়ে বৃষ্টি নামলো ধরণীতে। ভিজিয়ে দিতে লাগলো শুকনো খড়খড়ে জমিন। বিদ্যুৎ বিভ্রাট করলো তখনই। বাড়ির ছোট ছোট ছেলেমেয়েরা ঘর থেকে বেরিয়ে এসে পাখা বারান্দায় মাদুর বিছিয়ে বসল। দাদির চৈতন্যেছা বসেছেন তাদের থেকে কিছুটা দূরে একটি কাঠের কেদারায়। স্বামী আর পুত্ররা যে যার ঘরে শুয়ে আছে। তারা আর বের হলো না। বৃষ্টির মধ্যে জাম্পেশ একটা ঘুম দেওয়া যাবে। এই বৃষ্টির মধ্যে দূর থেকে ভেসে আসছে পাখির কুকুর ডাক। তালেবের স্ত্রী পলি জিজ্ঞেস করলো, এটা কোন পাখির ডাক দাদি? চৈতন্যেছা পান্তি চিবোচ্ছেন। থুতুর সাথে একদলে পিক গ্রিল দিয়ে বাইরে ফেলতেই পানিতে ধুয়ে গেল তা। বললেন, আমরা তো এটার কু পাখি নামে চিনি। ছোটবেলায় মা চাচির থাইকা শুনছি। পলি অল্প বয়সী মেয়ে, ফাহমিদার সমবয়সী হবে। গত বছর 9ম শ্রেণীতে উত্তীর্ণ হতে বাবা ধরে বেঁধে বিয়ে দিয়ে দিলেন এ বাড়ির ছেলের সঙ্গে। শ্বশুর কাশিম আলী অবশ্য পুত্রবধূকে ডেকে জিজ্ঞেস করেছিলেন, তার লেখাপড়া কি আর করতে চাও মা? মুখে উত্তর না দিয়ে শুধু দুদিকে মাথা নাড়িয়েছিল পলি। বিয়ের দিন তার বাবা অনেক কিছুই শিখিয়ে পড়িয়ে দিয়েছিল। সে শুধু শেখাগুলি আওড়েছিল। অল্প বয়স হয় সংসারের অনেক কিছুই এখনও তার নখদর্পণের বাইরে। শাশুড়ি চোখ সরিয়ে নিলেই শুরু হয়ে যায় ননদের সঙ্গে দৌড়ঝাঁপ। এবারও সে কৌতূহলে প্রশ্ন করল, কুপাখি বৃষ্টির মধ্যে কেন ডাকি দাদি? এর পিছনে একটা লম্বা কাহিনী আছে, শুনবি? মাথা নাড়ালো সে সহ বাকিরাও। ওপাশে বসে সরিষার তেল দিয়ে মাখানো মুড়ি খেতে খেতে রুহুল আর মাসুম কান খাড়া করে রাখলো শোনার জন্য। সুজাতা ঘুমিয়ে আছে মিছরির কোলে মাথা রেখে। ও এসব গল্পের আগামাথা বোঝে না। ওর কাছে ঘুম খাওয়া আর দৌড়ঝাঁপ করাই ভালো লাগে। চৈতন্যেছা সোজা হয়ে বসে পা দুলাতে লাগলেন। বাতাসে মাথার ঘুমটা এক পাশে সরে যেতেই তার টেনে ঠিক করে শুরু করলেন তার মা চাচি থেকে শোনা গল্প। এক গ্রামে আছিল এক দুষ্টু রাখাল। তার কাম আছিল মালিকের গোয়াল ভর্তি গরুপালা, সময় মতন তক খাওয়ান দেওয়া, রোদ উঠলেই মাঠে ছাইরা দেওয়া, আর সকাল হলে গোয়ালের দিয়া দুধ দোয়ানো। মালিক খুব ব্যস্ত মানুষ, সারাদিন বাইরে বাইরে থাকতো। তেনার ফিরতে ফিরতে হয়তো রাত। ফিরাই ওনার কামা ছিল রাখালে থেকে সব খবরাখবর নেয়া। কিন্তু রাখাল তো দুষ্টু, গরুরে ঠিক মতো পানি দিত না। সারাদিন মাঠে ছাইরা রাখতো, দুধ ধোয়ানোর মায়েরা খাইত। আর সন্ধ্যা হইলে সেই যে গোয়ালে ঢুকত, তারপর আর খোঁজ নিত না। কিন্তু মালিক তো আর তা জানে না এমন কইরাই কয়টা গরু মরছে। সে মরা আর অশিক্ষা গরুর অভিশাপ লাগাই একসময় রাখাল হইয়া গেল কুপাখি, যার মুখে ছিদ্র হইল গিয়া গলার নিচে। অন্যান্য পশু পাখির মতো চুমুক দিয়ে পানি খাইতে পারে না। একমাত্র বৃষ্টি হইলেই আকাশের লাহান হা কইরা থাকে, যতটুকু পানি মুখে ঢুকে আর কি। তাই বৃষ্টি আইলে এ পাখি কুকু কইরা ডাকে। মিছরি অবশ্য অবাক হয়ে বলল, এটা সত্য ঘটনা দাদি? রুহুল মুড়ি জীবতে বলল, ধুর গাধি, মিছা কথা বানাইয়া গল্প। চৈতন্যের তেতে উঠলেন। পানদানি থেকে সুপারির দানা নাতনির দিকে ছুটি মেরে থমকালেন। তুই বেশি জানোস। আগেকার দিনে এসব অভিশাপ লাগা যাইতো। শুধু কি পক্ষী, খারাপ কামে লাগা অনেক মানুষ বান্দর আর কুমির পর্যন্ত হয়েছে। দেহস না বান্দরের কাম কাজ মানুষের লাহান। কুবির হইল কেন দাদি? পলি পুনরায় প্রশ্ন করলো। ভাইগনা মায়ের বইয়ের মুখ দেখার লাইগা। এ পর্যন্ত রুহুল এবার শব্দ করে হেসে দিল, বলল, আমনে ভাইয়ের কাছে জানতো ভাবি, দাদির গল্প হই না আর ছোট্ট মাথা নষ্ট করেন না। চৈতন্যেশা অসন্তুষ্ট হলেন নাতনিদের অবিশ্বাস আর ঠাট্টাই।
মুখে আর কিছু বললেন না। এরা এক একটা বজ্জাত ইতর শ্রেণীর প্রাণী। কিছু বললেও লাভ নেই। ফাহমিদা ভাইদের ধমকালো, বিরক্ত করস কেন? বিশ্বাস না হলে এখান থেকে যা, আমরা শুনতে দে। মাসুম এগিয়ে গিয়ে তার মুখে এক খাপলা মুড়ি ঠেলে দিয়ে বলল, তোর কথা যেমন, এটা আমাকেও দাদি, তাই সব মিছা মিছা গল্প আমরাও শুনবো। ঠিক কইছি না দাদি? দাদির মতো করেই নাটকীয় সুরে কথাটা বলল সে। নাতির কথায় মুখ বাঁকিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে লাঠিতে ভর করে ঘরে চলে গেলেন সৈয়দুন্নেসা। রুহুল বলল, দিলি তো বুড়িটাকে রাগাইয়া, এখন দাদার কাছে গিয়ে বিচার দিব।